আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি, সেটা হচ্ছে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যুদ্ধ। যেই যুদ্ধটা বাংলাদেশ কোনো মতেই এড়াতে পারবে না, কোনো মতেই বাইপাস করতে পারবে না। হ্যাঁ, কোনো মতেই বাংলাদেশ এই যুদ্ধ থেকে বাঁচতে পারবে না। বাংলাদেশের 30 কোটি জনগণের এই যুদ্ধ, 20 কোটি জনগণের এই যুদ্ধটা আসবেই। হ্যাঁ, তো একটা কথা আমার মনে পড়তেছে, যেহেতু র ইন্ডিয়াল এস্টাবলিশমেন্ট বাংলাদেশের পিছনে উঠে পড়ে লেগেছে যে বাংলাদেশ কীভাবে অস্থিতিশীল করা যায়। ব্রিটিশরা একটা কথা বলে যে বিফোর কিলিং এ ডগ গিভ হিম এ ব্যাড নেম। হ্যাঁ, সুতরাং এই সেম পলিসি ইন্ডিয়া অ্যাপ্লাই করছে, এই সেম পলিসি নিয়ে ইন্ডিয়া আগাচ্ছে। হ্যাঁ, যেমন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইস্যু, এটা হচ্ছে ইন্ডিয়ার 1 নম্বর এজেন্ডা। দ্বিতীয় এজেন্ডা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের মসজিদ মন্দির ক্ষতিগ্রস্ত হচ্ছে, কাদের দ্বারা? মুসলিমদের দ্বারা। এইটা হচ্ছে ইন্ডিয়ার দ্বিতীয় ইস্যু। এই দুই ইস্যু নিয়ে আমি আজকে কথা বলতেছি। আপনাদের কি মনে আছে যে মুজিবুর রহমানের একটা মূর্তি স্থাপন করা হচ্ছিল ধোলাইপাড় যাত্রাবাড়ির মাঝখানে? হ্যাঁ, যেখানে বাংলাদেশের ধর্মপ্রাণ জনগণ সেটাকে ব্যাপক বিক্ষোভ সমাবেশের মাধ্যমে স্থগিত করানো হয়েছিল। হ্যাঁ, সেটা নির্মিত হয় নাই ওই সময় ওই জায়গায়, টানানি হয়েছিল কিনা আমার ঠিক খেয়াল নাই। সুতরাং সেই হাসিনা আমলে ইন্ডিয়া অবজার্ভ করছে। হ্যাঁ, এই ইস্যুটা ইন্ডিয়া নিয়ে কাজ করছে যে বাংলাদেশের মানুষের মেন্টালিটি আসলে কি। যেহেতু বাংলাদেশের 92% মানুষ হচ্ছে ইসলাম ধর্মের ধর্মবান মানুষ। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত ঘাড়ে না আসে ততক্ষণ পর্যন্ত শান্তিপ্রিয় থাকে। হ্যাঁ, তো এইখানে কিভাবে হিন্দু আর মুসলিম দাঙ্গা সৃষ্টি করা যায়? হ্যাঁ, তো কীভাবে দাঙ্গা সৃষ্টি করা যায়, কীভাবে ওই যে বিফোর কিলিং এ ডগ গিভ ইট এ ব্যাড নেম, ওরকম আর কি। হ্যাঁ, ওরকম আর কি। ইন্ডিয়া দেখছে যে মূর্তি, যেহেতু মূর্তি ইসলামের সাথে সাংঘর্ষিক, প্রকাশ্য মূর্তি, এতদিন হাজার হাজার বছরে মূর্তি ছিল মন্দিরের ভিতর। এখন বিজেপি আরএসএস এবং বজরং দল তাদের বুদ্ধিতে, রয়ের বুদ্ধিতে এই মূর্তিগুলো এখন প্রকাশ্য দিবালোকে নির্মাণ করছে, তাও আবার আইকনিকভাবে। হ্যাঁ, এশিয়ার সর্ববৃহৎ রামের মূর্তি, সর্ববৃহৎ কি বলে শ্রীকৃষ্ণের মূর্তি। আমি সম্মান করি, তাদের সম্মান করি এই কারণে যে হয়তো তারাও, যাই হোক, এটার বিতর্কিত আমি বলবো না, সম্মান করি। হ্যাঁ, কিন্তু যে কোনো ধর্মে, হিন্দু ধর্মেও নিষেধ আছে যে মূর্তি পূজা করা যাবে না, অবয়ব পূজা করা যাবে না, কারণ হচ্ছে সৃষ্টিকর্তার কোনো অবয়ব নাই। হ্যাঁ, সুতরাং তাদেরটা তারা বুঝুক, কেন আমার হাতে বোঝার দরকার নেই। হ্যাঁ, সুতরাং তারা দেখছে, হ্যাঁ, 5ই আগস্টের পরে গোপনে নানান জায়গায়, যেমন যে পলাশবাড়িতে মূর্তি নির্মাণ করতেছে, কত 83 ফিট বা 75 ফিট বা সামথিং, যাই হোক। হ্যাঁ, এবং টাঙ্গাইলেও তারা এই অতিকায় বিশাল আকায় মূর্তি নির্মাণ করতেছে, যাতে সাধারণ ধর্মপ্রাণ মুসলিমের গায়ে বা মনে এটা আঘাত লাগে। হ্যাঁ, তারা এটা প্রতিরোধ করার চেষ্টা করে, আর তখনই লাগিয়ে যাবে দাঙ্গা, হিন্দু মুসলিম দাঙ্গা। এবং ইন্ডিয়া সেটাই চাচ্ছে যে হিন্দু মুসলিম দাঙ্গা লাগতেছে, তাদের যে প্রতিমা বা দেবমূর্তি বলে তারা যে প্রকাশ্য দিবালোকে স্থাপন করতেছে, এটা কিন্তু গত হাজার হাজার বছরের ইতিহাসে হয় নাই। ইতিহাসে হওয়া শুরু হয়েছে কখন? যখন হইতেছে এই যে বিজেপি শুরু হয়েছে। হ্যাঁ, বিজেপি আসা শুরু হয়েছে, তখন ওই যে কী জানি একটা মূর্তি সামহাও উত্তর পশ্চিম ভারতে তারা একটা তৈরি করছে। হ্যাঁ, ওইখানে তো সবই হিন্দু, ওইখানে তো নাই। সুতরাং বাংলাদেশে বর্তমানে 1757 সনের মতো
1757 সনের মতো কি জানি নাম, ওই যে 1757 সালের সিরাজউদ্দৌলার টাকা দিত জগৎ শেঠ। হ্যাঁ, জগৎ শেঠের ভূমিকায় অবতীর্ণ হয়েছে ভারতীয় এবং ভারতীয় এস্টাবলিশমেন্ট, যাতে বাংলাদেশে একটা দাঙ্গা সৃষ্টি করা যায়। সেই জন্য তারা প্রচুর পরিমাণে টাকা ঢালতেছে এবং নবকুমারের দায়িত্ব পালন করতেছে এই যে বাংলাদেশের মুষ্টিমেয় কিছু হিন্দু সমাজ, হ্যাঁ পুরো সমাজ আমি বলবো না, মুষ্টিমেয় কিছু হিন্দু গোষ্ঠী। হ্যাঁ, তারা এই নবকুমারটা হয়তো আপনারা চিনবেন না। হ্যাঁ, নবকুমারকে চিনতে গেলে এই নবকুমার 1757 সনে ইংরেজ অমিচাঁদ, জগৎ শেঠ, রাজা রায়দুর্লভ এবং মির্জাফরের মধ্যে একটা অনুঘটক হিসেবে কাজ করছে। হ্যাঁ, সে একটা অনুঘটক হিসেবে কাজ করছে এবং সে প্রচণ্ড বেনিফিটেড হয়েছে ওই সময়। সুতরাং আমরা এখনও আবারও দেখতেছি যে জগৎ শেঠের ভূমিকা নিছে ইন্ডিয়া, আর হচ্ছে মির্জাফরের ভূমিকা নিছে হইতেছে আওয়ামী লীগ, আর হচ্ছে যে কতিপয় মুষ্টিমেয় সো কল্ড শিক্ষিত, মানে তথাকথিত দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত, যারা নিজেরা অনেক বুদ্ধিমান মনে করতেছে, তারা এই অমিচাঁদ, রায়দুর্লভ, নবকুমারের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। হ্যাঁ, সুতরাং আমরা আবারও 1757 সনের পলাশির যে যুদ্ধটা হয়েছে ওই যুদ্ধের পুনরাবৃত্তি আমরা আবার দেখতে যাচ্ছি। হ্যাঁ, সুতরাং এই যুদ্ধটা কবে লাগতে পারে বা কবে লাগবে এটা অবশ্য একজ্যাক্ট আমি বলতে পারবো না, আমি তো গণক না। হ্যাঁ, তবুও আমার গবেষণায়, আমার এই দীর্ঘ 10-12 বছরের ঐকান্তিক গবেষণায় আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে আরও বিভিন্ন ইন্ডিয়ান হিন্দু কিছু প্রেডিকশন সাইট আছে। হ্যাঁ, কিছু বাবাদের সাইট আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আরও কিছু সাইট আছে। হ্যাঁ, আমি প্রায় 12 বছর ধরে এগুলো অবজার্ভ করতেছি। তো সেই সাইট অনুযায়ী আর অন্যান্য ব্যাখ্যা অনুযায়ী আমার মনে হচ্ছে যে এটা 2026-2027-এর মধ্যে এটা শুরু হয়ে যাবে। বাংলাদেশ এই যুদ্ধটা অ্যাভয়েড করতে পারবে না, এই যুদ্ধটা বাংলাদেশ কোনো মতেই অ্যাভয়েড করতে পারবে না। এই যুদ্ধটা লাগবেই অবশ্যম্ভাবী। হ্যাঁ, আর এই যুদ্ধটা লাগানোর জন্য যেহেতু লেন্দুক জর্জি ভাগছে, বাংলাদেশের লেন্দুক জর্জি ভাগছে। হ্যাঁ, এখন চাণক্য কৌশল, সাম, দাম, দণ্ড, এখন যে ইন্ডিয়ার দ্বন্দ্বে চলে আসছে, দ্বন্দ্বভেদে চলে আসছে। এখন তারা তাদের যেহেতু মিরসরাইয়ের যে একটা ইপিজেড ছিল, এক্সপোর্ট প্রসেসিং জোন, সামহাও অর্থনৈতিক অঞ্চল, এটা তারা পায় নাই, এখন ওইখান থেকে বঞ্চিত। সুতরাং তারা চাচ্ছে এখন রংপুরটাকে চিকেন নেককে এলিফ্যান্ট নেক বানাইতে। হ্যাঁ, চিকেন নেককে এলিফ্যান্ট নেক বানাইতে। তো সেই এলিফ্যান্ট নেক বানানোর জন্য তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। হ্যাঁ, তারা যে কোনো মুহূর্তে আপনাদের কী বলে এটারে দাঙ্গা ফ্যাসাদ লাগায়া তারা এই হিন্দু মুসলমানের একটা ফ্যাসাদ লাগায়া তারা এটা হচ্ছে মিলিটারি ঢুকানোর চেষ্টা করবে, অ্যাটাক করবে। হ্যাঁ, যেহেতু 1971 সনে তারা পাকিস্তানের দাম দেয় নাই, কারণ পাকিস্তানের এত শক্তি, দুই দিক থেকে কিন্তু পাকিস্তান ধরতে ইচ্ছে বলে। হ্যাঁ, পাকিস্তান যেহেতু ধরে নাই, দাম দেয় নাই, আর বাংলাদেশটা একটা পুচকে খরগোশের মতো, একটা বিশাল আকার একটা সিংহের কাছে বাংলাদেশ একটা পুচকে খরগোশী। গত 17 বছর বাংলাদেশ যা করছে কোনো একটা সন্তোষজনক কোনো একটা ইকুইপমেন্ট কিনে নাই, যুদ্ধাস্ত্র কিনে নাই। আমাদের মতো একটা সাধারণ মানুষ এইসব জিনিস নিয়ে চিন্তা করতে হয়। আপনারা মাথায় দেখেন, আমাদের মতো একটা সাধারণ মানুষ চিন্তা করে যে MRCA কেন হয় না, হ্যাঁ একটা আধুনিক ফাইটার জেট কেন কিনে না, সাবমেরিন কেন কিনে না, হ্যাঁ আধুনিক ইকুইপমেন্টস কেন কিনে না। এই কয়দিন আগে রাডার কিনছে, এই রাডার কিনা বাংলাদেশের উপর দিয়ে যে প্লেন যায় সেই প্লেনগুলোর রেভিনিউ মাত্র কালেকশন করতেছে। তো এতদিন কী করছো?
বাংলাদেশের এস্টাবলিশমেন্টের উপরে, বাংলাদেশের মিলিটারির উপরে, হ্যাঁ, বাংলাদেশের নিরাপত্তা রক্ষীর উপরে বাংলাদেশের সাধারণ মানুষের কোনো আস্থা নেই। এখন দেখা যাক কী হয় পরবর্তীতে। হ্যাঁ, আশা করি আগামী ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ওকে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।